শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট 1 মাসের মধ্যে জমার নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রীসহ 13 জন কারাগারে, অ্যাডভোকেট কামরুল গ্রেফতার। বিএনপি ক্ষমতায় এলে 24-এর শহীদদের নামে সড়ক হবে বললেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি মির্জা ফখরুলের মন্তব্য। 44তম বিসিএস এর মৌখিক ও 46তম এর লিখিত পরীক্ষার ফলাফল বাতিল। খাতা পুনর্মূল্যায়ন করা হবে 45তমের পিএসসির সভায় সিদ্ধান্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যার আসামিদের বিরুদ্ধে 17 ডিসেম্বর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে বিগত সরকারের গ্রেফতারকৃত 9 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাদের। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে। রিপোর্ট এস এম ফয়েজের। শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ক্ষমতাধর মন্ত্রীরা। জুলাই আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 9 মন্ত্রীকে। প্রথমে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে, এরপর সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে। পরে একে একে নামানো হয় ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জোনায়েদ পলক, সালমান এফ রহমান, তৌফিকে আলাই চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। শুনানির শুরুতেই ট্রাইব্যুনালের প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? জবাবে চিফ প্রসিকিউটর জানান, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে, ইন্টারপোলের কাজও চলমান। শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি, বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। দাবি করা হয় শেখ হাসিনাই জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু, 13 জন সহ বাকিরা সহযোগী। একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। আসামিদের সঙ্গে আইনজীবী ও স্বজনের দেখা করার অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। আমরা যদি এলিগেশনের কপি না পাই তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড করার জন্য আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম, এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল, যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন, এবং আমরা সে আদেশও পেয়েছি। এই বিচার কাজ দেখতে ট্রাইব্যুনালে দেখা যায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে। আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম, যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দোষ মানুষদেরকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আজকে সেই ট্রাইব্যুনালে
আমি এসেছি এটা দেখার জন্য যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা, আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় ট্রাইব্যুনাল এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা। তো প্রত্যেকটা গাড়ি আমরা চেক করতেছি সন্দেহভাজন, প্লাস যেগুলো লোকজন আসতেছে যাদের কাছে ব্যাগ আছে, বিভিন্ন কোনো অবৈধ জিনিস আছে না, এগুলো আমরা সমস্ত গাড়ি প্লাস লোকজনকে চেক করে আমরা ঢুকতে দিচ্ছি। সোমবারের বিচার কাজ শেষে একে একে ৯ মন্ত্রী সহ মোট ১৩ জনকে নিয়ে যাওয়া হয় কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার, যেখানে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রভাবশালী মন্ত্রীরা এবং তার আমলের পুলিশ, আমলা ও সচিবেরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে। কামরুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন প্রতিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচিত সমালোচিত হন। আওয়ামী লীগের সবশেষ মেয়াদে তিনি মন্ত্রিসভায় না থাকলেও তাকে দলটির নীতি নির্ধারণী পরিষদ সভাপতি মণ্ডলীর সদস্য করেছিলেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছর হবে এমন কোনো মন্তব্য আল জাজিরাকে দেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের কিছু গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব এই কথা বলেন। শফিকুল আলম বলেন, সংসদের মেয়াদ হবে ৪ বছর। এ নিয়ে কাজ চলছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন কমিশন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলেও জানান তিনি। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি। প্রেস সচিব দাবি করেন, গত বছরের অক্টোবরের চেয়ে এবছরের একই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বলেও দাবি করেন তিনি। ইন্টারভিউতে উনি কি বলছিলেন? বলছেন যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে, ওইখানে কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ৪ বছর মানে পার্লামেন্টের ডিউরেশন ৪ বছর জানে আনা হোক। আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে, এটা কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে না। তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি ৪ বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন। আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি, এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছেন। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে ৪ বছরের কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে ৪ বছরের কথা কিন্তু বলা হয় নাই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ বা কৌশল নেই। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সকালে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্তের সমালোচনা করেছে টিআইবি। বাজার নিয়ন্ত্রণে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি, সিন্ডিকেট রয়ে গেছে বলেও উঠে এসেছে টিআইবির পর্যবেক্ষণ প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশকে নিয়ে বিতর্কিত উপস্থাপন ও শেখ হাসিনা সহ অন্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক। প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। কারণ এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার যাদের হাতে, সেই সিন্ডিকেট যেভাবে বলি না কেন, সেটা কিন্তু অত্যন্ত গভীরে, এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার ছোট করে পালাবদল হয়। সেই কারণে কিন্তু একটা মানে ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার দল ক্ষমতায় গেলে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদের নামে সড়কের নামকরণ করা হবে। আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর গণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণকারীদের জন্য হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী মেডিকেল ক্যাম্প অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করা এবং ঘর দেওয়ার কাজ করে আসছে সংগঠনটি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার নিতে আসেন জুলাই বিপ্লবে পঙ্গুত্ব বরণ করা অসংখ্য ছাত্র ও জনতা। আমি এখান থেকে একটা হুইল চেয়ার পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে, মন আনন্দ খুব। আমাদের প্রতিবন্ধী লোক আমাদের সহযোগিতা করলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারও দোয়া করি। যুক্তরাজ্য থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি ক্ষমতায় এলে স্বৈরাচার পতন আন্দোলনে হতাহতের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। দেশের কোনো মানুষ যাতে খাবার অথবা চিকিৎসার অভাবে কষ্ট না পান, সেজন্য দুস্থ অসহায়দের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার রয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। পরে অভ্যুত্থানে অঙ্গ হারানোদের কাছে হুইল চেয়ার হস্তান্তর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবারের সদস্যরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনে রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি এই সরকারকে এখনও সমর্থন দিচ্ছে, কোনো বাধা দিচ্ছে না। সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার করতে পারবে না বলেও মনে করেন তিনি। 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান।
3 বিসিএস এর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। নবগঠিত কমিশনের প্রথম বৈঠকে বাতিল করা হলো 44তম বিসিএস এর মৌখিক এবং 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা, আর পুনর্মূল্যায়ন করা হবে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষা। প্রশ্ন ফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গত জুলাইয়ে সমালোচনার মুখে পড়ে সরকারি কর্ম কমিশন পিএসসি। সোহরাব হোসাইনের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেছে অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন কমিশন। প্রথম সভাতেই আলোচিত 44, 45 ও 46তম বিসিএস নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এই কমিশন। পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী 44তম বিসিএস এর অনুষ্ঠিত সব মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। 45তম বিসিএস এর খাতা মূল্যায়ন শেষ দিকে থাকলেও তা আবারও তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে। তাছাড়া 46তম বিসিএস এর প্রিলিমিনারিতে বৈষম্য দূর করতে পুনরায় ফল প্রকাশ করবে পিএসসি। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত 18 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত 25 আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এবার একটি শোক সংবাদ। ফুটবল কিংবদন্তি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হার্ট, ডায়াবেটিক এবং কিডনি রোগে ভুগে 81 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন দেশের ফুটবলের এই দিকপাল। সোমবার বাদাসর ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম জানাজা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় শেষবারের মতো নেওয়া হবে প্রিয় ক্লাব মোহামেডানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাফুফে ভবনে হবে তৃতীয় জানাজা। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদ জাকারিয়া পিন্টু এদেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র, এক কিংবদন্তি। গত শতাব্দীর 60 এবং 70-এর দশকে বাংলাদেশের ফুটবল ছিল জাকারিয়া পিন্টুময়। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে কোথায় ছিলেন না তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দল, পাকিস্তান জাতীয় দল, স্বাধীন বাংলা ফুটবল দল হয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক পিন্টু। টানা 8 বছর দেশের অন্যতম সেরা ক্লাব মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করে অনন্য এক কৃতিত্বের অধিকারী জাকারিয়া পিন্টু। বরিশালের মঠবাড়িয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম পিন্টু 11 ভাই বোনের সবার বড় ছিলেন। তাই পিতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাক্তার নজিবুদ্দিন আহমেদ চেয়েছিলেন বড় ছেলে তার মতোই ডাক্তার হবে। কিন্তু পিন্টু পৃথিবীতে এসেছিলেন ফুটবল খেলতে। সৃষ্টিকর্তা তাই তার জীবনকেই সাজিয়েছেন ফুটবল দিয়ে। তাই 2 দশকের ক্যারিয়ারে ফুটবল মাঠে শুধু আলোই ছড়িয়ে গেছেন। ক্লাব ফুটবলে শুধু ঢাকা মোহামেডানেই খেলেছেন 1.5 যুগ। অন্য ক্লাব থেকে অনেক অফার এলেও মোহামেডান ছাড়ার কথা কখনো চিন্তাই করেননি। লেফট ব্যাক ও সেন্টার হাফ পজিশনে খেললেও স্টপার ব্যাক হিসেবে এতটাই দক্ষতা দেখিয়েছেন যে চায়না ওয়াল নামে বিখ্যাত হয়ে উঠেছিলেন। ফুটবল তার জীবনে এতটাই জুড়ে ছিল যে নতুন বউকে ঘরে রেখে ফুটবল খেলতে বাসরাতের মায়া ত্যাগ করে বাড়ি ছাড়তে পারেন কতজন। কয়েক বছর আগে স্ত্রীকে হারান তিনি। এরপরই নানা অসুস্থতায় আক্রান্ত হন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই সোমবার দুপুরে পৃথিবীর মায়া কাটান এই কিংবদন্তি। ফুটবলে অসামান্য অবদান রাখায় জাতীয় ক্রীড়া পুরস্কার ছাড়াও দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন স্বাধীনতা পুরস্কারও। যার যার বাবা তার কাছে প্রিয়, হয়তো আমার ফিলিংসটা আপনার যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো ভুল সেজন্য সবাই তাদের ক্ষমা করে দিন। আমার এখন মনে হচ্ছে আপনারা যতটা ভালোবাসছেন তাদের, অ্যাকচুয়ালি ইজ এ গুড ম্যান। আমি খুব প্রাউড ফিল করতেছি এখন। স্বাধীন বাংলা ফুটবল টিম যার নেতৃত্বে আমরা এই স্বাধীনের পেয়েছি, ওনারাই প্রথম কিন্তু কলকাতায় এবং ইন্ডিয়াতে ফুটবল টিম গঠন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ওনারা খেলে ফান্ড ক্রিয়েট করছে এবং সেই ফান্ড বাংলাদেশ সরকারকে দিচ্ছে। পিন্টু ভাইয়ের অ্যাবসেন্স, পিন্টু ভাইয়ের চলে যাওয়া আরও আপনাদের ফিল করবে, আপনারা ফিল করবেন যে কি গেল। আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের চারদিকে যে 4টে পিলার, এই পিলার একটা জাকারিয়া পিন্টু বহন করতো। এই হিসেবে আমরা অনেকে জানতাম আসলে ক্লাবের যে আসলে আমরা শুধু ক্লাব না, বাংলাদেশের ইতিহাসে জাকারিয়া পিন্টু আর ফেরত আসবে না, আমরা তো কোনো পাবো না। আমরা আসলে আজকে কিছু বলার নেই। জাকারিয়া পিন্টুর জীবনী ছিল ফুটবলময়।
তবে দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা পৃথিবীতে স্বাধীন বাংলা ফুটবল দল একটিই আছে। আর সেই দলের অধিনায়ক হিসেবে 1971 সালে ভারতের নদিয়া জেলায় দেশের বাইরে বাংলাদেশের পতাকা প্রথম উড়িয়েছিলেন তিনি। তাই সব ছাপিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক এই পরিচয় ছিল তার কাছে সবচেয়ে গর্বের। বাংলাদেশ ফুটবলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাকারিয়া পিন্টু দ্য লিজেন্ড অফ ফুটবলের নাম। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কারের জন্য আলাদা 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। এই 5টি সংস্কার কমিশনের জন্য প্রজ্ঞাপন জারির কথা জানানো হয় আজ। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গঠন করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে। বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আর নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে। কমিশন প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথ্য উপাত্ত দিয়ে কমিশনকে সহযোগিতা করবে। চাকরি ও অন্য প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখতে সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এক্ষেত্রে NID কার্ড ভেরিফিকেশনের মানদণ্ড বলেও জানান পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। সচিবালয়ে সংস্কার কমিশনের সভা শেষে তিনি এসব তথ্য জানান। কমিশনের চেয়ারম্যান বলেন, হাইকোর্টের নির্দেশনা মেনেই পুলিশ গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে এমন সুপারিশ করা হবে। 54 ধারা সংশোধনেরও বিষয়টিও থাকবে জানিয়ে বলেন, সব সুপারিশ এখনও চূড়ান্ত করেনি কমিশন। তিনি জানান, পুলিশের অনিয়ম, দুর্নীতি বন্ধ ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ রাখতে চায় না কমিশন। চলতি বছরের 31 ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু কাজ শেষ হয়েছে জানিয়ে পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, যেসব সুপারিশ করা হবে তার বেশ কিছু স্বল্প সময়েই বাস্তবায়ন করা সম্ভব। তবে বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে এমন কিছু সুপারিশও থাকবে চূড়ান্ত প্রতিবেদনে। আইডি কার্ড পাওয়ার কথা এবং ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার সময় তো সবকিছু তদন্ত করার কথা, তদন্ত করা হয়। তো এই কারণে আমরা এই পুরো ব্যাপারটাই আমরা নিয়ে বসছিলাম যে যেভাবেই হোক এই মানুষের হয়রানি যাতে কমে। তো এটা মোটামুটি এগ্রি হয়েছে সবাই। না 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 থাকবে ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় টরিচয় ওগুলো বাদ দেবো আমরা। হবে, কিন্তু রাজনৈতিক পরিচয় বা আত্মীয় স্বজনের পরিচয় ওগুলো বাদ থাকবে। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট 1 মাসের মধ্যে জমার নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী সহ 13 জন কারাগারে, অ্যাডভোকেট কামরুল গ্রেফতার। বিএনপি ক্ষমতায় এলে 24-এর শহীদদের নামে সড়ক হবে বললেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি মির্জা ফখরুলের মন্তব্য। 44তম BCS এর মৌখিক ও 46তম এর লিখিত পরীক্ষার ফলাফল বাতিল। খাতা পুনর্মূল্যায়ন করা হবে 45তমের PSCর সভায় সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।